গল্পের শুরু হয় একটি ক্লাসরুমে, যেখানে শিক্ষক শান্তভাবে বাচ্চাদের পড়াচ্ছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ক্লাসরুমের দরজা হঠাৎ করে খুলে যায় এবং অস্ত্র হাতে সৈন্যরা ভেতরে ঢুকে পড়ে। তারা সব ছাত্র এবং শিক্ষককে নিচে বসার আদেশ দেয়। একজন সৈন্য তার ফোনে একটি ছবি দেখায় এবং শিক্ষকের কাছে জানতে চায় যে এটি কে। শিক্ষক এটা করতে চাইছিলেন না, কিন্তু বাধ্য হয়ে তিনি ডেভিডের দিকে আঙুল নির্দেশ করেন। দলের নেতা আদেশ দেয় যেন সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে যায়, শুধু ডেভিড এখানেই থাকবে। অত্যধিক চাপের কারণে ডেভিডের সেই অদ্ভুত দৃশ্যগুলো ফিরে আসে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার শরীর থেকে এক তীব্র শক্তির তরঙ্গ নির্গত হয় এবং সৈন্যরা ছিটকে পেছনে গিয়ে পড়ে। সেই মুহূর্তে তার চোখ থেকে নীল আলো বের হতে থাকে। একজন সৈন্য আক্রমণ করতে এলে ডেভিড একটি কলম দিয়ে তাকে আঘাত করে। অন্য এক সৈন্য গুলি করতে শুরু করে, কিন্তু বাকিরা যখন অস্ত্র তাক করে তখন ডেভিড একজন সৈন্যের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং তার কাছ থেকে ছুরি কেড়ে নেয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ডেভিড ছুরি দিয়ে আরও একজন সৈন্যকে ধারাশায়ী করে এবং অন্য একজনকে টেবিল দিয়ে ধাক্কা দিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। এখন শুধু দলের নেতাই বাকি ছিল। নেতা অস্ত্র বের করলেও ডেভিড দেয়াল বেয়ে দ্রুত দৌড়ে তার কাছে চলে আসে এবং লাথি মেরে তাকে ফেলে দেয়। তারপর তাকে ক্লাসরুমের বাইরে ছুঁড়ে ফেলে। প্রফেসর হ্যান্ডারসন এই সব কিছু দেখে অবাক হয়ে যান। তিনি এখন বুঝতে পারেন যে ডেভিডের দেখা সেই দৃশ্যগুলো কেবল কল্পনা ছিল না, সে সত্যিই অনেক শক্তিশালী। এখন গল্প কিছুটা অতীতে ফিরে যায়। আমরা একটি ল্যাবে এই ছেলেটি অর্থাৎ ডেভিডকে দেখতে পাই, যাকে একজন ডাক্তার নিঃশব্দে পর্যবেক্ষণ করছিলেন। ডাক্তার তাকে জিজ্ঞেস করেন যে সে কি কিছু অনুভব করতে পারছে। ছেলেটি মনে করার চেষ্টা করতেই তার সামনে একটি অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে। সে একটি ঘর দেখতে পায় যেখানে নার্সরা তাকে শক্ত করে বাঁধছে এবং একজন ডাক্তার কিছুটা দূরে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে তাকে দেখছেন, যেন কোনো পরীক্ষা চলছে। তখনই তার সামনে আগুনের শিখায় জ্বলন্ত একটি প্রাণীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছেলেটি তার ডান হাতের দিকে তাকিয়ে চমকে ওঠে। তার হাতে একটি ছুরি ছিল। প্রাণীটি আক্রমণ করতে এগিয়ে এলে রোগীটি ছুরি দিয়ে তাকে আঘাত করতে শুরু করে। এই লড়াই চলাকালীনই হঠাৎ সে একটি ঘরে ঝটকা দিয়ে জেগে ওঠে। ডেভিড এই দৃশ্যগুলোর কারণে ক্রমাগত অস্থির থাকত। মাঝে মধ্যে সে আরও কিছু মানুষকে দেখত যাদের শরীর আগুনের শিখায় জ্বলছে। তার তীব্র চিৎকার শুনে তার কাকা আন্দ্রে দ্রুত ঘরে এসে ওষুধ দিয়ে তাকে শান্ত করেন। সবার মনে হতে থাকে যে ডেভিড কোনো মানসিক রোগে ভুগছে, তাই তার জন্য নিয়মিত ওষুধ খাওয়া খুব জরুরি ছিল, যাতে এই দৃশ্যগুলো নিয়ন্ত্রণে থাকে। এরপর ডেভিড স্কুলের জন্য তৈরি হয়। স্কুলে পৌঁছতেই তার প্রিয় বন্ধু মেয়ের সাথে দেখা হয়। মেয়ে ডেভিডকে দ্রুত ক্লাসরুমে আসতে বলে, কারণ তাদের দুজনেরই দেরি হয়ে যাচ্ছিল। ক্লাসের ভেতরে প্রফেসর হ্যান্ডারসন হিউম্যান ডেভেলপমেন্ট থিওরি পড়াচ্ছিলেন। তিনি বলছিলেন যে একজন মানুষ শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যায় এবং প্রতিটি পর্যায়ের নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রফেসর যখন বোঝাচ্ছিলেন তখন তিনি লক্ষ্য করেন ডেভিড জানলার বাইরে তাকিয়ে আছে। ক্লাসে তার মোটেও মন নেই। প্রফেসর তাকে দাঁড় করিয়ে বলেন, ডেভিড, জলদি বলো ক্লাসে কি আলোচনা হচ্ছে। ডেভিড কিছুটা ঘাবড়ে গেলেও একদম সঠিক উত্তর দেয় এবং প্রফেসরও তার উত্তর শুনে মুগ্ধ হন। এরপরেই সৈন্যদের প্রবেশ ঘটে এবং আমরা ঠিক সেখানে ফিরে আসি যেখান থেকে শুরু হয়েছিল। ডেভিড তাদের সবাইকে হারানোর পর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কয়েক মিনিট পরেই সেখানে আরও কিছু এজেন্ট আসে, যাদের নেতা কলিন্স ক্লাস টিচারের সাথে কথা বলে এবং জানায় যে এই পালিয়ে যাওয়া ছেলেটি খুব বিপজ্জনক, তাকে থামানো প্রয়োজন। শিক্ষক জানান যে ডেভিড শহরের একটি ফ্ল্যাটে তার কাকা আন্দ্রের সাথে থাকে। এই তথ্য পাওয়ার সাথে সাথেই কলিন্স সিকিউরিটি হেড ইয়ানের কাছে যায় এবং রিপোর্ট দেয় যে ছেলেটিকে খুঁজে পাওয়া গেছে। ইয়ান তৎক্ষণাৎ আদেশ দেয় যে কোনো মূল্যে তাকে ধরতে হবে। ঠিক সেই সময়ে মিস্টার শিরো বিনিয়োগকারীদের তার নতুন এনার্জি প্রজেক্ট সম্পর্কে বলছিলেন। তখনই তার সেক্রেটারি তাকে একদিকে নিয়ে গিয়ে গোপনে জানায় যে ছেলেটিকে পাওয়া গেছে। এই এনার্জি প্রজেক্টটি মূলত ডেভিডের উপর হওয়া পরীক্ষার সাথেই যুক্ত। শিরো সেক্রেটারিকে বলেন যে ইয়ানকে এই বিষয়টি সামলাতে দেওয়া হোক, তবে তার উপর নজর রাখতে বলেন যেন প্রজেক্টের তথ্য মিডিয়ায় ফাঁস না হয়ে যায়। অন্যদিকে আন্দ্রে বাজারে কেনাকাটা করছিলেন যখন ডেভিড হঠাৎ তার কাছে পৌঁছে সাহায্য চায়। ডেভিড বলে যে স্কুলে খুব খারাপ কিছু ঘটেছে, তবে সে বিস্তারিত কিছু জানায়নি। তবুও আন্দ্রের সাথে সাথেই বুঝতে পারেন যে পরিস্থিতি গুরুতর। তিনি ডেভিডকে বলেন দ্রুত ফ্ল্যাটে গিয়ে দেয়ালের পেইন্টিংয়ের পেছনে রাখা জিনিসগুলো বের করে নিতে। যাওয়ার আগে আন্দ্রে ডেভিডকে জড়িয়ে ধরেন এবং পুরো পরিকল্পনা বুঝিয়ে দেন। ডেভিড বাইরের দিকে রওনা হয়, কিন্তু পথে একটি সুপারমার্কেটের কর্মচারীর সাথে তার ধাক্কা লাগে। ঠিক সেই মুহূর্তে কলিন্স এবং তার এজেন্টরা সেখানে চলে আসে। শোরগোল শুনতেই তারা ডেভিডকে তাড়া করতে শুরু করে। ডেভিড অনেক কষ্টে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে বের হতে পারলেও তার কাকা আন্দ্রে ধরা পড়ে যান এবং কলিন্সের লোক তাকে নিয়ে যায়। বেচারা ডেভিড কিছুই করতে পারল না। এবার সে ছাদের উপর দিয়ে দৌড়ে নিজের অ্যাপার্টমেন্টে পৌঁছায়। সেখানে একটি পেইন্টিংয়ের পেছনে সে একটি লুকানো বাক্স খুঁজে পায়। বাক্সের ভেতরে তার ওষুধপত্র এবং সেগুলোর ডোজ সব লেখা ছিল। সাথে একটি সিল করা খামও ছিল যা তার নাম লেখা। তখনই হঠাৎ বিল্ডিংয়ের অ্যালার্ম বাজতে শুরু করে। সিকিউরিটি ক্যামেরায় সে দেখতে পায় যে এজেন্টরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকছে। হাতে একদম সময় ছিল না। ডেভিড বাক্সটি নিজের ব্যাগে ভরে দ্রুত অ্যাপার্টমেন্ট থেকে বেরোতে থাকে। তখনই একজন অজানা লোক হঠাৎ তার উপর হামলা করে। ডেভিড তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে সে কি, কিন্তু লোকটি চুপ থাকে। সে সোজা ডেভিডের দিকে এগিয়ে আসতে থাকে। ডেভিড নিজের ক্ষিপ্রতা আর শক্তি দিয়ে তার হামলা আটকায়, কিন্তু শত্রু ছিল আরও বেশি চতুর।
সে ডেভিডকে জোরে এক ধাক্কা দেয় এবং ডেভিড সোজা আলমারির ওপর গিয়ে পড়ে। লোকটি হঠাৎ নিজের তলোয়ার বের করে এবং ডেভিডের ওপর সরাসরি হামলা করার জন্য এগিয়ে আসে। ডেভিড বাধ্য হয়ে নিজের হাত দিয়েই তলোয়ারটি আটকায়, কিন্তু ব্লেডের আঘাতে তার হাতে গভীর ক্ষত তৈরি হয়। যন্ত্রণায় ডেভিড পিছিয়ে যেতে থাকে। তখনই সে আয়নার সাহায্যে সেই অদ্ভুত প্রাণীটির শরীর আবার আগুনে জ্বলতে দেখে। এই দৃশ্য দেখার সাথে সাথে ডেভিডের শক্তি জেগে ওঠে। সে দ্রুত শত্রুর তলোয়ার ধরে ফেলে এবং তার উপর জোরদার পাল্টা আঘাত করে, কিন্তু শীঘ্রই ডেভিডের হাত থেকে তলোয়ারটি পড়ে যায়। এবার দুজন একে অপরের উপর কিল ঘুষি বর্ষণ করতে শুরু করে। তবে ডেভিড বেশি দ্রুত ছিল এবং ধীরে ধীরে সে আধিপত্য বিস্তার করতে থাকে। এই সময় ডেভিডের শরীরের শক্তি তার হাতের ক্ষত মুহূর্তের মধ্যে সারিয়ে দেয়। তারপর হঠাৎ তার চোখের জ্যোতি নিভে যায়, যেন শক্তি শেষ হয়ে গেছে। শত্রু আবার হামলা করলেও ডেভিড নিজেকে বাঁচিয়ে তাকে দেয়ালের উপর সজোরে আছড় দেয় এবং লড়াই শেষ করে। এই লড়াইয়ের পর যখন ডেভিডের জ্ঞান ফেরে, তখন মেঝেতে পড়ে থাকা লোকটিকে দেখে তার খারাপ লাগে, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। এখন সে দ্রুত ছাদের দিকে দৌড়ায়। সেখানে তার মুখোমুখি হয় কলিন্স এবং গার্ডদের। তা সত্ত্বেও ডেভিড এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিয়ে গলির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু এত পরিশ্রমের পর তার শরীর খারাপ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে কলিন্স এবং তার দল ধ্বংস হয়ে যাওয়া অ্যাপার্টমেন্ট তদন্ত করছিল। তল্লাশির সময় তারা একটি ফটো ফ্রেম পায় যেখানে মেয়ের ছবি ছিল। কলিন্স নির্ধারণ করে যে এবার সে মেয়েকে খুঁজে বের করবে। কিছুক্ষণ পরেই ডেভিডের আবার জ্ঞান ফেরে। সে পুনরায় দৌড়াতে শুরু করে এবং খানিক দূরে গিয়ে সেই খামটি পরীক্ষা করে যা সে পেয়েছিল। খামের ভেতরে একটি স্ক্রিনযুক্ত ডিভাইস ছিল। সেটি স্পর্শ করতেই একটি রেকর্ডিং চালু হয়ে যায়। সেই রেকর্ডিংয়ে ডাক্তার চ্যান নামের এক সায়েন্টিস্ট জানিয়েছিলেন যে ডেভিড এবং আরও কিছু বাচ্চার উপর পরীক্ষা চালানো হয়েছিল। এই পরীক্ষাটি ছিল মানব প্রজাতিকে একদম নিখুঁত করে তোলার জন্য। এই শিশুদের অন্য একটি জগতের শক্তির সংস্পর্শে আনা হয়েছিল। বেশিরভাগ বাচ্চাই বেঁচে ফেরেনি। যে সামান্য কয়েকজন বেঁচে ছিল তাদের মধ্যেই একজন ছিল ডেভিড। ডাক্তার চ্যান জানান যে ডেভিডের খেয়াল তিনি এবং তার পার্টনার ডাক্তার জকিন্স রেখেছিলেন। রেকর্ডিং শোনার পর ডেভিড বিভ্রান্ত হয়ে পড়ে। তার কাছে সাহায্য চাওয়ার মতো কেউ ছিল না, তাই সে মেয়ের বাড়ির দিকে যায়। সেখানে সে মেয়েকে পার্কের দিকে যেতে দেখে। ডেভিড নিঃশব্দে তার পিছু নিতে থাকে। মেয়ে ডেভিডকে দেখামাত্রই খুশি হয়ে তার দিকে দৌড়ে আসে, কিন্তু হঠাৎ সে ডেভিডের পেছনে অস্ত্রধারী এক লোককে দেখতে পায় যে গুলি চালাতে যাচ্ছিল। মেয়ে ডেভিডকে সতর্ক করার চেষ্টা করে। ডেভিড পেছনে ফিরে তাকানোর আগেই এক অজানা ব্যক্তি মাঝখানে চলে আসে, কিন্তু সেই গুন্ডা কোনো কিছু না ভেবেই ওই ব্যক্তিকেও গুলি করে এবং ডেভিডের উপরও গুলি চালায়। ডেভিড দ্রুত গাছপালার আড়ালে লুকিয়ে পড়ল। সেই গুন্ডাটি পথে আসা সাধারণ মানুষদেরও হত্যা করছিল, কিন্তু এই হট্টগোলের সুযোগ নিয়ে ডেভিড এবং মেয়ে সেখান থেকে পালিয়ে গেল। এই এলাকাটি আগেই এজেন্ট কলিন্সের দল ঘিরে রেখেছিল। একজন এজেন্ট তাদের ব্রিজের নিচ দিয়ে পার হতে দেখে ফেলল। সে দড়ির সাহায্যে লাফিয়ে নিচে নামল এবং তাদের পিছু নিল। জঙ্গলের দিকে দ্রুত দৌড়ানোর সময় মেয়ে পড়ে যায়। তখন ডেভিডের মোকাবিলা হয় সেই এজেন্টের সাথে, যে বক্সিং গ্লাভস পরেছিল। সেই এজেন্টের ঘুষিতে বিশেষ শক্তি ছিল। প্রতিটি ঘুষি থেকে এক ধরনের তরঙ্গ নির্গত হচ্ছিল। ডেভিড তা থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু এজেন্টের শক্তিতে সে হকচকিয়ে গেল। যখন ডেভিড উঠে দাঁড়ালো, সে দেখল সেই এজেন্ট পুনরায় জ্বলন্ত এক প্রাণীতে পরিণত হয়েছে। ডেভিড তার কৌশল বদলে ফেলল এবং ঘুষির বদলে লাথি মারতে শুরু করল, কারণ সেই এজেন্ট বক্সিংয়ে পারদর্শী হলেও ডেভিডের এই নতুন লড়াইয়ের ধরন সামলাতে পারছিল না। ডেভিড তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। তবুও সেই এজেন্ট আবার উঠে দাঁড়াল এবং ডেভিডকে একটি টেবিলের দিকে ছুঁড়ে মারল। এখন সে ডেভিডকে ধরে তার গলা টিপতে শুরু করল। তখনই সেখানে আরও দুজন এজেন্ট চলে এলো। দুজনেই বন্দুক নিয়ে তৈরি ছিল। ডেভিড দ্রুত আক্রমণ করল এবং নিজের শত্রুর শরীরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করল, যাতে সে গুলি থেকে বাঁচতে পারে। এভাবে তার আরও একজন শত্রু খতম হয়ে গেল। কিন্তু এখন ডেভিডের সামনে দুজন এজেন্ট প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। একজন মেয়ে যে লাথি মারায় বিশেষজ্ঞ এবং অন্যজন লাঠি দিয়ে লড়াই করে। তাদের দুজনের আক্রমণ এত দ্রুত ছিল যে ডেভিড প্রতিক্রিয়া দেখানোর সুযোগই পেল না এবং শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে গেল। এজেন্ট ডেভিডের ঘাড়ের ওপর পা রেখে এক তীব্র শক্তির ঝটকা দিল। সবার মনে হলো যে গল্প বোধহয় এখানেই শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তে ডেভিডের চোখ খুলে গেল। তার শরীর থেকে আবারও সেই নীল আলো বের হতে লাগল। শক্তি ফিরে পাওয়ার সাথে সাথেই ডেভিড দ্রুত উঠে দাঁড়াল। সে একজন এজেন্টকে জোরে গাছের ওপর আছাড় মারল এবং তার সঙ্গীকে পা ঘুরিয়ে নিচে ফেলে দিল। তৃতীয় এজেন্ট, যে মেয়েটি ছিল, সে পাল্টা আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু ডেভিড তার সব আক্রমণ আটকে দিয়ে তার মাথা গাছের গুড়িতে সজোরে আঘাত করল। ততক্ষণে অন্য এজেন্ট ফিরে এলো এবং ছোট লাঠি দিয়ে ডেভিডকে আঘাত করল, কিন্তু ডেভিড নিজেকে বাঁচিয়ে তাকে এক দুর্দান্ত লাথি মারল। এবার দুই এজেন্টই বুঝতে পারল যে ডেভিড আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। দুজনে মিলে তাকে আক্রমণ করল এবং পাশে থাকা একটি ডাস্টবিনের ওপর আছাড় দিল। তা সত্ত্বেও ডেভিড আবারও উঠে দাঁড়াল। সে মাটিতে পোতা একটি পোল উপরে নিয়ে সেটাকে অস্ত্র বানিয়ে
নিয়ে নিল। তাদের দুজনের সাথে একসাথে লড়াই করা সত্ত্বেও ডেভিডই ভারী পড়ছিল। শীঘ্রই সে মেয়েটিকে ফেলে দিয়ে পোল দিয়ে তাকে খতম করল। অন্য এজেন্ট বাঁচার চেষ্টা করছিল, কিন্তু ডেভিড তাকে শূন্যে তুলে তার ঘাড়ে শেষ আঘাতটি করল। এখন ডেভিডের রাগ তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তখনই মেয়ে, যে পুরো লড়াইটি দেখছিল, সে জোরে ডেভিডের নাম ধরে ডাকল। তার কণ্ঠস্বর শুনে ডেভিড ধীরে ধীরে শান্ত হল। দূরে কোথাও এক বিল্ডিংয়ে লর্ড শিরোর লোক তাকে জানালো যে ছেলেটিকে ধরার চেষ্টা ব্যর্থ হয়েছে। এটি শুনেই বুড়ো লোকটি রেগে গেল এবং সরাসরি ইয়ানের কাছে পৌঁছালো। সেই সময় ইয়ান কোম্পানির এক ল্যাবে তার নতুন সৃষ্টি এজেন্ট নম্বর 2 এর ওপর গবেষণা করছিল। সে তাকে একটি ঘরে 4 জন বডিগার্ডের সাথে আটকে দিল এবং সবাইকে একসাথে লড়াই করতে বলল। এজেন্ট নাম্বার 2 খুব সহজেই সবাইকে হারিয়ে দিল। এটি দেখে কলিন্স খুব মুগ্ধ হল। ইয়ান বলল যে এখন তাদের পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর লর্ড শিরো তাদের দুজনকে ডাকল। সে ছেলেটিকে ধরতে না পারার জবাব চাইল। ইয়ান বলল যে তারা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু শিরো অস্থির ছিল। সে বলল যে যদি দ্রুত কাজ শেষ না হয় তবে সবাইকে বের করে দেবে। কিন্তু এই হুমকিতেও ইয়ান ভয় পেল না। সে জানালো যে সে একটি নতুন এবং সবচাইতে বিপজ্জনক অস্ত্র তৈরি করেছে। তারপর সে এজেন্ট নম্বর 2 কে দেখালো এবং জানালো যে এটি এখন পর্যন্ত সবচাইতে দক্ষ এবং পুরোপুরি আদেশ পালনকারী এজেন্ট। নমুনা দেখানোর জন্য ইয়ান বলল সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে মেরে ফেলো। এজেন্ট সাথে সাথে লর্ড শিরোর দিকে এগোতে লাগল। তারপর ইয়ান তৎক্ষণাৎ আদেশ থামিয়ে দিল। এটি দেখে শিরো অবাক হয়ে গেল। সে বলল জলদি এই এজেন্টকে ছেলেটিকে ধরার জন্য পাঠাও। কিন্তু শিরো জানতেন না যে এজেন্ট নম্বর 2 কেবল ইয়ানের আদেশ মানে। আসলে এখন ইয়ান নিজেই বস হতে চাইছিলেন। ওদিকে ডেভিড আর মেয়ে পালাতে পালাতে একটি প্রদর্শনীর ভিতরে লুকিয়ে পড়ে। ভিতরে আসতেই ডেভিডকে আবার সেই পুরনো অদ্ভুত দৃশ্যগুলো জ্বালাতন করতে শুরু করে। সে নিজেকে ডাক্তার চ্যান এবং ডাক্তার জকিন্সের ল্যাবে বাকি বাচ্চাদের সাথে দেখতে পায়। ডেভিড ঘাবড়ে গেলেও মেয়ে তাকে শান্ত করে এবং বলে যে সব ঠিক হয়ে যাবে। ডেভিড তাকে বিপদে ফেলার জন্য ক্ষমা চায়, কিন্তু মেয়ে বলে যে সে শেষ পর্যন্ত তার সাথেই থাকবে। তখনই হঠাৎ একটি গুলি চলার শব্দ শোনা যায়। মেয়ের মাথায় গুলি লাগে এবং সে মাটিতে পড়ে যায়। এটি দেখে ডেভিড পুরোপুরি ভেঙে পড়ে। সে তাকে সামলানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে লর্ড শিরোর পাঠানো সৈন্যরা পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং চারপাশ থেকে গুলিবর্ষণ শুরু হয়েছে। এরপর তারা ভিতরে গ্যাস বোমা ছেড়ে দেয় এবং বিল্ডিংয়ের ভিতরে ডেভিডকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা জানত না যে ডেভিড তখনও বেঁচে আছে। তার শক্তি আবার জেগে ওঠে এবং সে সৈন্যদের হারাতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত কেউ পেছন থেকে তাকে একটি অজ্ঞান করার ইঞ্জেকশন দেয় এবং ডেভিড মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারায়। অজ্ঞান হতেই তার মাথায় আবার ল্যাবের স্মৃতিগুলো ফিরে আসে। কিছুক্ষণ পর তার শরীর অন্য দুনিয়ার সেই শক্তির সংস্পর্শে আসে। সে নিজের সামনে ডাক্তার জকিন্সকে দেখতে পায়। ডাক্তার জিজ্ঞাসা করেন, তোমার কি নিজের নাম মনে আছে? ডেভিড জবাব দেয়, হ্যাঁ, ডেভিড। এটি শুনে ডাক্তার অবাক হয়ে যান, কারণ ল্যাবে থাকা বাকি বাচ্চারা নিজেদের পরিচয় মনে রাখতে পারেনি। এরপর ডেভিডকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। ডেভিড জানায় যে তার ভালোবাসার অনুভূতির কথা মনে আছে এবং সে সেটি আবারও অনুভব করতে চায়। তখনই সে কিছু কণ্ঠস্বর শুনতে পায় যা বলছিল যে তার সবকিছু ভুলে যাওয়া উচিত, কারণ তার কাজ কেবল নিজের লক্ষ্য পূরণ করা। এই ভয়ানক স্বপ্নের পর ডেভিডের চোখ খুললে সে দেখে যে সে একটি চেয়ারের সাথে বাঁধা। তার সামনে তার কাকা অন্দ্রে ছিলেন, যার মুখ রক্তাক্ত এবং আহত। কিছুক্ষণ পর ইয়ান সেখানে আসে। সে জানায় যে সে অন্দ্রেকে চেনে এবং তার সাহায্য প্রয়োজন। সে অন্দ্রেকে প্রজেক্ট মিজার গোপন বার্তাগুলো বলতে বলে। অন্দ্রে অস্বীকার করলে ইয়ান বন্দুক তুলে ডেভিডের মাথায় তাক করে। অন্দ্রে ডেভিডকে বলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং তবুও কিছু বলতে রাজি হন না। এবার ইয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে বন্দুক অন্দ্রের দিকে তাক করে। এতে ডেভিড ঘাবড়ে গিয়ে বলে যেন গুলি চালানো না হয়, কিন্তু ইয়ান বুঝে গিয়েছিল যে অন্দ্রে কিছুই বলবে না, তাই সে গুলি চালিয়ে দেয়। তারপর সে তার লোকদের বলে মৃতদেহটিকে এখান থেকে সরিয়ে ফেলতে এবং ছেলেটিকেও শেষ করে দিতে, কারণ তার এখন আর প্রয়োজন নেই। তখনই কিছু নার্স সেখানে আসে। তারা বৈদ্যুতিক শক দেওয়ার মেশিন ডেভিডের মাথায় লাগিয়ে জোরে জোরে শক দিতে থাকে। এই তীব্র শকের কারণে ডেভিড অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় সে তার মনের গহীন অংশে পৌঁছে যায়, যেখানে তার নিজের অন্য একটি রূপের সাথে দেখা হয়। সেই অন্য রূপটি জানায় যে সে ডেভিডের ভিতরে থাকা শক্তি, যে অন্য দুনিয়ার শক্তির সংস্পর্শে আসার পর তৈরি হয়েছে। সে বলে, তুমি চাইলে আমি তোমাকে পূর্ণ শক্তি দিতে পারি, তুমি তোমার প্রতিশোধ নিতে পারো। কিন্তু ডেভিড মানা করে দেয়। সে বলে যে সে কাউকে শেষ করতে চায় না। তখন সেই অন্য রূপটি তাকে মনে করিয়ে দিল যে যাদের তুমি ভালোবাসতে তারা সবাই চলে গেছে। এখন আন্দ্রে এবং মেয়ের কথা মনে পড়তেই ডেভিডের মন বদলে গেল। সে তার ভিতরের শক্তির সাথে হাত মেলালো এবং দুজনে মিলে পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হলো। সেই সময় নার্স বৈদ্যুতিক যন্ত্রটি বন্ধ করে দিল। তাদের মনে হয়েছিল যে এতক্ষণে ছেলেটির স্মৃতিশক্তি চলে গেছে। তখন ডাক্তার ডেভিডকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি এবং সেই সাথে তোমার জীবনের উদ্দেশ্য বলো। ডেভিড ধীরে ধীরে জবাব দিল যে তার কোনো নাম নেই এবং এখন তার উদ্দেশ্য শুধু
প্রতিশোধ নেওয়া। এতটুকু বলতেই তার শরীর থেকে পূর্ণ শক্তিতে এনার্জি বের হতে লাগল। সে তার হাতকড়া ভেঙে ফেলল এবং ঘরে থাকা ডাক্তার ও নার্সের ওপর হামলা করল। অন্যদিকে লর্ড শিরো এখন পর্যন্ত জানেন না যে ভেতরে কি হচ্ছে। তিনি তৎক্ষণাৎ তার সাহায্যকারীকে ফোন করে বললেন ইয়ানের পুরো প্ল্যান বন্ধ করে দিতে। তিনি জানালেন যে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য তিনি পেয়ে গেছেন এবং তিনি তার এক্সপেরিমেন্টের দ্বিতীয় পর্যায় শুরু করতে যাচ্ছেন। সেই সাথে তিনি বললেন যে কোনো প্রমাণ যেন বাকি না থাকে, তাই শুধু কাগজই নয় বরং এক্সপেরিমেন্টের সাথে যুক্ত থাকা সকল মানুষকে যেন মিটিয়ে দেওয়া হয়। সাহায্যকারী সাথে সাথে আদেশ মেনে নিল এবং নিজের সৈন্যদের ইয়ানের পেছনে পাঠিয়ে দিল। সেই সময় ইয়ান কলিন্সের সাথে বেস থেকে বাইরে বের হচ্ছিলেন। যখনই সৈন্যরা তার দিকে অস্ত্র তাক করল, ইয়ান তার চশমা খুলে ফেললেন। তার চোখ থেকেও ডেভিডের মতো লাল উজ্জ্বল আলো বের হতে লাগল। তিনি নিজের শক্তিকে জাগিয়ে তুললেন এবং খুব দ্রুত গতিতে সামনে এগিয়ে গেলেন। নিজের লাঠিতে লুকিয়ে রাখা তলোয়ার বের করে তিনি সকল সৈন্যকে হারিয়ে দিলেন। ইয়ান বুঝতে পেরেছিলেন যে ডাক্তার শিরো এখন তার শত্রু হয়ে গেছেন। তিনি সাথে সাথে কলিন্সকে সেখান থেকে চলে যেতে বললেন, কারণ তিনি তখনও কোম্পানি দখল করার পুরো পরিকল্পনা করে বসেছিলেন। ওদিকে ডেভিডও সেই জায়গা থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল। পথে তার মুখোমুখি হয় একদল সৈন্যের। তারা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ডেভিড নিজের শক্তি দিয়ে সবাইকে হারিয়ে দেয়। রাস্তা পরিষ্কার হতেই ডেভিড সামনে এগিয়ে যায়, কিন্তু সামনের পথ লোহার গ্রিল দিয়ে বন্ধ ছিল। তখনই হঠাৎ এজেন্ট নাম্বার 2 পেছন থেকে হামলা করে। ডেভিড সাথে সাথে উঠে দাঁড়িয়ে তাকে ঘুষি ও লাথে মারতে শুরু করে, কিন্তু এজেন্ট নাম্বার 2 এই সব কিছু সহ্য করে নেয় এবং উল্টো ডেভিডের ওপর তীব্র হামলা চালায়। এরপর এজেন্ট ডেভিডকে ইলেকট্রিক ল্যাবের পাশের দেয়ালে আছাড় দেয়। ডেভিড বাঁচার চেষ্টা করলেও এবার সে সহজেই হেরে যায়। এজেন্ট একটি শিকল দিয়ে তাকে বেঁধে ঝুলিয়ে রেখে দেয়। এখন কিছুক্ষণ পরেই ডেভিডকে শেষ করে দেওয়া হবে। যখন তার মৃত্যু খুব কাছে, তখন সে আবার নিজের সামনে তার অন্য রূপকে দেখল, যে তাকে বলল, তোমার সব কষ্ট মনে করো। ডেভিড তা করতেই তার মাথায় আবার ল্যাবের স্মৃতিগুলো ফিরে এলো। সে দেখল এক লোক আগুনে পুড়ছে। ডেভিড তার উপর বারবার ছুরি দিয়ে আঘাত করল। তখন সে জানতে পারল যে লোকটির মুখে মুখোশ পরা ছিল। যখন সে মুখোশ সরালো, তখন দেখল যে লোকটি হল ডাক্তার জেনকিন্স। এটি দেখে ডেভিডের মন আরও অস্থির হয়ে উঠল, কিন্তু তার রাগ এত বেড়ে গিয়েছিল যে তার ভেতরের শক্তি বাইরে আসতে শুরু করল। সে তার গলার শিকল ছিঁড়ে ফেলল। এজেন্ট নাম্বার 2 এর ওপর সে এত দ্রুত হামলা করল যে সে বাঁচার সুযোগই পেল না। এজেন্ট তবুও লড়াইয়ের চেষ্টা করছিল, কিন্তু ডেভিড তাকে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে তার হাত ভেঙে দিল। শেষে ডেভিড এজেন্টকে উল্টো ঝুলিয়ে একটি ছুরি দিয়ে তাকে মেরে ফেলল। এই লড়াই তো শেষ হল, কিন্তু ডেভিডের আসল লড়াই কেবল শুরু হয়েছিল। এই দৃশ্যের সাথেই সিনেমাটি শেষ হয়। এর দ্বিতীয় পর্ব কখনোই আসেনি, তাই গল্পের ভবিষ্যতে কি হবে তা আর জানা যায়নি। দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।